নমস্কার, আমি সুস্মিতা। সবাইকে স্বাগত জানাচ্ছি সুস্মিতাস অডিও মাল্টিভার্স ইউটিউব চ্যানেলে। ভগবান রাধাকৃষ্ণের নাম নিয়ে শুরু করছি আমার আজকের পাঠ। আমার আজকের নিবেদন প্রখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত ছোট গল্প, বংশলতিকার সন্ধানে। সন্ধ্যার কিছু আগে নীরেন ট্রেন হইতে নামিল। তাহার জানা ছিল না এমন একটা ছোট্ট স্টেশন তাদের দেশের। কখনো সে বাংলাদেশে আসে নাই, ইতিপূর্বে এক কলিকাতা ছাড়া। নীরেনের দাদামশাই রায়বাহাদুর শ্যামাচরণ গাঙ্গুলি তাহাকে বলিয়া দিয়াছিলেন, বাংলাদেশের পল্লী গ্রামে গিয়া যেন সে জল না ফুটাইয়া খায় না, মশারি ছাড়া যেন শোয় না, নদীর জলে না স্নান করিয়া তুলা জলে যেন স্নান করে। বড়লোকের দৌহিত্র, অভাব অনটন কাহাকে বলে সে জানে না। মনে নীরেনের বিপুল উৎসাহ, চোখের স্বপ্ন এখনো কাঁচা সবুজ। একটা লোক প্ল্যাটফর্মের প্রান্তে দাঁড়াইয়া প্ল্যাটফর্মে সাজানো দুর্বা ঘাসের উপর গরু ছাড়িয়া দিয়া দাঁড়াইয়াছিল। নীরেনের আহ্বানে সে নিকটে আসিল। নীরেন বলিল, রামচন্দ্রপুর কোথায়, কত দূর জানো? লোকটা বলিল, কেন জানবো না, মেটেরি রামচন্দ্রপুর তো। এখান থেকে ঝাড়া 3 কোষ পথ। 3 কোষ? হ্যাঁ বাবু, কনে যাবেন সেখানে? বাড়ুজ্যে বাড়ি। তা যান বাবু এই পথ দিয়ে। নীরেনের কাছে সব একেবারেই নতুন। এই আসন্ন সন্ধ্যায় মাঠের মধ্যের পথ দিয়া সে যাইবে 3 ক্রোশ দূরের গ্রামটিতে। ওই মাঠের মধ্যে কত মাটির ঘরে ভর্তি পাড়াগাঁয়ের পাশ কাটাইয়া তাহাকে যাইতে হইবে। মাত্র 26 বৎসর বয়স যার, মাত্র একটা ছোট্ট সুটকেসের মধ্যে টুথব্রাশ আর তোয়ালে পুড়িয়া সে আসিয়াছে। চৈত্র মাস। স্টেশনের পেছনে মাঠের ধারে বড় একটা নিম গাছ। ফুটন্ত নিম ফুলের ভুরভুরে সুবাস বাতাসে। নিম গাছ অবশ্য তাদের আলিগড়েও আছে, কিন্তু এমন রহস্যময়ী অজানা সন্ধ্যা মাঠের প্রান্তে তাহার জীবনে কটা নামই আছে নীরেন জানে। যদিও সে দিল্লি ও আলিগড়ে মানুষ, একবার কানপুরে আসিয়া ভাবিয়াছিল প্রায় বাংলাদেশের কাছে আসিয়া পড়িয়াছে বুঝি। পাঞ্জাবের অসম জলহাওয়ায় তার শরীর গড়িয়া উঠেছে। হয় ভীষণ শীত, নয়তো দুর্দান্ত গরম। 132 ডিগ্রি উত্তাপের হাওয়া গা হাত পা পুড়িয়া যাইছে। নীরেন মাঠের মাঝখানের পথ বাহিয়া হন হন করিয়া হাঁটিয়া চলিল। দূর মাঠের প্রান্তে চাঁদ উঠিতেছে। নিশ্চয়ই আজ পূর্ণিমা, নতুবা সন্ধ্যার পরে চাঁদ উঠিবে কেন? দুখানা গ্রাম পথে পড়ে। রাস্তার ধারে দাঁড়াইয়া গ্রাম্য লোকেরে দেখিতেছে। একজন বলিল, কনে যাবা? রামচন্দ্রপুর। বাড়ি কনে? কলকাতা। কলকাতা বলাই সহজ, কারণ আলিগড় বলিলে ইহারা কিছুই বুঝিবে না। কিছুদূর গিয়া আরেকটা ক্ষুদ্র পল্লী। নীরেন্দ্র নাম জিজ্ঞেস করিল। রাস্তার ধারে একটা পুরনো কুঠাবাড়ি, গোটা 2 নারিকেল গাছ, 2টি বড় ধানের গুলা নারিকেল গাছটির তলায়। 5-6 জন লোক গুলার কাছে উঠোনে বসিয়া কথাবার্তা বলিতেছে। নীরেনকে দেখিয়া বলিল, বাড়ি কোথায়? কলকাতায়। এদিকে কোথায় যাওয়া হবে? রামচন্দ্রপুর। তাহারা পরস্পর চাওয়াচাওয়ি করিয়া বলিল, এই রাত্রিরে সেখানে যাতে পারবেন না। নীরেন বলিল, কেন? 3 কোষ পথ এখান থেকে, তাছাড়া গরমকাল, মাঠের পথ, সাপকূপের ভয়। কার বাড়ি যাবা রামচন্দ্রপুর? বাড়ুজ্যে বাড়ি। কোন বাড়ুজ্যে বাড়ি? সে গায়ে ব্রাহ্মণ তো নেই। এক বৃদ্ধা আছে না? আছেন বটে, এক মা ঠাকুরুন, ওই বাউরের দ্বারে গুলাবাড়িতে থাকেন। তা তিনি আবার মাঝে মাঝে তার মেয়ে জামাইয়ের বাড়ি যান কি না, দেখুন আছেন কি না। সেখানে পৌঁছাইতেই নীরেনের বড্ড রাত হইয়া গেল। গ্রামটিতে চারিধারে বাঁশবন আমবনের নিবিড় ছায়া। প্রথমেই গোয়ালেদের পাড়া, তারপর বড় একটা মাঠ, গোটা 2 বড় পুকুর শেওলায় ও কচুরি পানায় ভর্তি।
পথের ধারে একটা খড়ের ঘরে তখনও টিমটিম করিয়া আলো জ্বলিতেছিল। নীরেনের প্রশ্নের উত্তরে একটা লোক উত্তর দিল, সেই গ্রামে রামচন্দ্রপুর বটে, বাড়ুজ্যে বাড়ির দিদা। হ্যাঁ, আর একটু আগে বাউরের ধারে সারি সারি নারকেল গাছওয়ালা বড় আটচালা খড়ের ঘর। নীরেন বাড়ি খুঁজিয়া বাহির করিল। বড় একখানা আটচালা ঘরের পাশে ছোট রান্নাঘর, সেখানে আলো জ্বলিতেছিল। নীরেন উঠোনে দাঁড়াইয়া ডাকিল, বাড়িতে কে আছেন? এক বৃদ্ধা টেমি হাতে বাহিরে আসিয়া বলিলেন, কে ডাকে? আমি। কে বাবা তুমি? আমাকে কি চিনতে পারবেন? আমি আলিগড় থেকে আসছি। বৃদ্ধা টেমিটা উঁচু করিয়া তুলিয়া ধরিয়া নীরেনের মুখ দেখিবার চেষ্টা করিল। তাহার মুখে কৌতূহল ও সন্দিগ্ধতার রেখা। হাতের তালু চোখের উপর আর করিয়া ধরিয়া আলো হইতে চোখ বাঁচাইবার ভঙ্গি করিয়া আরও দু এক পা আগাইয়া আসিয়া বলিল, কে বাবা? আমার বাবার নাম রাজকৃষ্ণ মুখুজ্জে। বৃদ্ধা আপন মনে বিড়বিড় করিয়া বলিল, রাজকৃষ্ণ রাজকৃষ্ণ? আমাদের পৈতৃক বাড়ি ছিল গড়মুকুন্দপুর। আমার ঠাকুরদাদের নাম তারিণীচরণ মুখুজ্জে। আমার মায়ের বাপের বাড়ি ছিল সামতাবেড়ে। মায়ের নাম ছিল অমিয়বালা। ও, এখন বুঝলাম, তুমি আমার মেয়ের সইয়ের ছেলে? হ্যাঁ দিদিমা, এসো এসো ভাই, গতকালের কথা সব। তোমাদের মুখ থেকে মরব এইটুকু বোধহয় ছিল অদৃষ্টে। আর সবাই ছেড়ে গেছে বাবা, শুধু আমিই পড়ে আছি। সইমা কোথায়? সে তো আজকাল এখানে থাকে না, সে থাকে তার শ্বশুর বাড়ি, এই পাশের গা। আমি তার সঙ্গেই দেখা করতে এসেছি। আজ রাত্রিরে এখানে থাকো, কাল যেও এখন সকালে। এখান থেকে 2 কোষ। এই যে বললেন পাশের গা, মধ্যে মাদারহাটের মাঠ আর জলা পড়ে যে ভাই, 2 কোষের বেশি ছাড়া কম হবে না। নীরেন হাত পা ধুইয়া ঠান্ডা হইয়া বসিল। এ যেন নতুন একটা জগতে সে আসিয়া পড়িয়াছে। এমন দেশে সে কখনোই আসে নাই। যে দেশে তাহার জন্ম, সে দেশে এত বন জঙ্গল কেহ কল্পনাই করিতে পারে না। গ্রামের মধ্যে নতুন ধরনের গাছপালা, অসংখ্য পাখির কোলকাকলি, বনফুলের মৃদু সৌরভ। বৃদ্ধার রান্না শেষ হইতে রাত 10টা বাজিল। কেবল সোদা সোদা মাটির গন্ধ বাহির হওয়া লেপা পোছা মাটির ঘরের দাওয়ায় কলার পাতা পাতিয়া বৃদ্ধা তাহাকে খাইতে দিলে। রাঙা আউশ চালের ভাত, পেঁপের ডালনা, সোনামুগের ডাল, উচ্ছে ভাজা, আলু ভাতে, ঘন আউটানো সরপরা দুধ, 2টি পাকা কলা, 1 দলা আখের গুড়ের পাটালি। অদ্ভুত রান্না বৃদ্ধার হাতের। আলিগড়ের পশ্চিমা পাচকের হাতের রান্না খাইয়া সে আজীবন অভ্যস্ত। এমন চমৎকার রান্নার সঙ্গে পরিচয় ছিল না। উচ্ছ্বসিত প্রশংসার সুরে বলিল, এমন রান্না কখনো খাইনি দিদিমা। শুনতাম বটে বাংলাদেশের পাড়াগাঁয়ের রান্নার কথা, কিন্তু এ যে এমন চমৎকার তা ভাবিনি। বৃদ্ধা হাসিয়া বলিল, রান্না করতে পারতেন আমার শাশুড়ি, তার কাছেই সব শেখা। ডাক সাইটে রাঁধুনি ছিলেন 8খানা গাঁয়ের মধ্যে। বৃদ্ধার কথার মধ্যে যশোর জেলার টান নীরেনের বড়ই ভালো লাগিল। শুইয়া শুইয়া উঠোনের নারিকেল বৃক্ষশ্রেণীর পাতার কম্পন দেখিতে দেখিতে নীরেন ভাবিতেছিল, এই তাহার স্বদেশ, তাহার অতি প্রিয় স্বদেশ। এই তাহার মায়ের জন্মভূমি, পিতার জন্মভূমি, পূর্বপুরুষদের জন্মভূমি, বাংলাদেশ। কেন এতকাল সে মাতৃভূমিকে ভুলিয়াছিল? ভাগ্যের দোষ। সে কি জানিত এত সৌন্দর্য বাংলাদেশের রাত্রির অন্ধকারে, গন্ধভরা অন্ধকারে? পাখির ডাকের মধুর তান সে হিমালয়ে শুনিয়াছে, আলমোড়ায় ল্যান্সডাউনে শুনিয়াছে। তাহার ধনী মাতামহের সঙ্গে কয়েকবার সেসব স্থানে সে গিয়েছিল। মাথায় থাকুক ক্যামলেসব্যাকের
অপূর্ব দৃশ্য, মুসৌরির অতুলনীয় গিরিশোভা। এখানকার পক্ষীকুলের সুমিষ্ট কাকুলি যেন বহু পরিচিত বিগত দিনের প্রিয়জনের বার্তা বহন করিয়া আনে। কত দিনের ঘরোয়া কাহিনী এদের সঙ্গে জড়ানো। বৃদ্ধা বলিল, ঘুম হচ্ছে না? ভালো গরমে বুঝি পাখা নেবা একখানা? না দিদিমা, নতুন জায়গা বলে ঘুম আসছে না, গরমে নয়। এবার ঘুমিয়ে পড়ো ভাই। হ্যাঁ দিদিমা। কি ভাই? আমার বাবাকে আপনি দেখেছিলেন? না ভাই, আমার কোথাও যাতায়াত ছিল না। শুনেছি তার কথা, দেখিনি কখনো। তোমাদের গা ছিল তো? গড় মুকুন্দপুর। নাম শুনেছি, তবে যাইনি সেখানে। সকালে উঠিয়া বৃদ্ধা বলিল, হ্যাঁ ভাই, তোমরা শহরের লোক, সকালে কি খাও? নীরেন হাসিয়া বলিল, যা খাই তা কি দিতে পারবেন দিদিমা? চা? বৃদ্ধা বলিল, ও আমার পুরা কপাল, ওসব যে কখনো খাইনি ভাই। ওসবের বাটু নেই। একটু বেলের শরবত করে দি। ডুবার ধারের বেল গাছটায় কাল দুটো পাকা বেল পাইছিলাম। চায়ের বদলে বেলের শরবত? উপায় কি, খাইতেই হইল তাহাকে। বৃদ্ধা বলিল, তুমি কি মনে করে এসেছিলে ভাই? সেই কথাটা বলাই নীরেনের পক্ষে শক্ত, যে জন্য আসিয়াছে প্রিয় পৈতৃক পল্লীগ্রামটিতে। বৃদ্ধা কি সে কথা বুঝিতে পারিবে? সে বলিল, বেড়াতে এলাম দিদিমা। এর আগে কখনো আসুনি? না দিদিমা। দুপুরের আগেই তাহার যাওয়ার ইচ্ছে ছিল এখান হইতে, কিন্তু বৃদ্ধা ছাড়িল না। দুপুরের পর রোদ অত্যন্ত চড়া হইল। বেলা 4টার আগে বাহির হওয়া সম্ভব হইল না। যাইবার সময় বৃদ্ধা তাহার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিল, এসো এসো ভাই, তোমার সইমার সঙ্গে দেখাশোনা করে আবার এখানে আসবে, কিন্তু ভুলে যেও না ভাই। আচ্ছা ভাই। 8 ঘণ্টার মধ্যে নীরেন আসিয়া মাদারহাটের মাঠ ও জলার মধ্যে পড়িল। প্রকাণ্ড বিল, পদ্মফুল ফুটিয়া থই থই করিতেছে। পদ্মের পাতার ভিড়ে জল দেখা যায় না। একদিকে একটি অন্তরীপ মতন স্থানে অনেকগুলি বড় বড় গাছ। নীরেনের ইচ্ছে হইল ওই গাছগুলির তলায় সে কিছুক্ষণ বসিয়া বিশ্রাম গ্রহণ করে। এই সুন্দর জলাভূমি যেন কাশ্মীরের ডাল বা উলার হৃদের মতো শোভাময়, কিন্তু এসব স্থানে ট্যুরিস্ট ব্যবসায়ীদের ঢাক পেটানোর শব্দ নাই। সুতরাং এমন সুন্দর একটি সৌন্দর্যময় স্থানে কখনো কেহ আসে না। সৈমাদের গ্রামটিতে জঙ্গল তত নাই। ব্রাহ্মণপাড়ায় অনেকগুলি কোঠাবাড়ি, প্রায়ই সব চাষি গৃহস্থ। বড় বড় গোলা উঠানে, গোয়ালবাড়ি ভর্তি গরু। একজনের উঠোনে 2 তলা বাড়ি তৈয়ারি হইয়াছে। উঠোনের বাতাবিতলার গাছের তলায় মজুরেরা দুমদাম শব্দে সুরকি ভাঙিতেছে। নীরেন সেখানে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, চক্কতিদের বাড়ি যাব কোন দিকে? একজন বলল, কোন চক্কতি? অনেক চক্কতি আছে গায়ে। ভুবনমোহন চক্কতি, সেও ও পাড়ায়, ওই তেঁতুল গাছের পাশের রাস্তা দিয়ে যান। 8 ঘণ্টা পরে সে সৈমাকে প্রণাম করিয়া তাহার প্রদত্ত পিঁড়িতে বসিয়া কথাবার্তা বলিতেছিল। নীরেন দেখিল তাহার সৈমার বয়স খুব বেশি নয়। মাথায় চুল এখনো এক গাছে পাকে নাই। রং বেশ ফর্সা, দোহারা চেহারা। সৈমা চোখের জল ফেলিলেন, অনেক আশীর্বাদ করিলেন। পাকা বেলের শরবত, মুগের ডাল ভেজানো ও আখের গুড় খাইতে দিলেন। সৈমাকে পাইয়া নীরেন যেন হারানো মায়ের সান্নিধ্য বহুদিন পরে অনুভব করিল। সে সৈমাকে কখনো দেখে নাই এর আগে। সৈমা কিন্তু তাহাকে দেখিয়াছিলেন, সে যখন 2 বৎসরের খোকা তখন। প্রৌঢ়া মহিলার বহু পুরনো দিনের সুখস্মৃতি উথলাইয়া উঠিল আজ তাহাকে পাইয়া। এমন কতক লোকের নাম করিতে লাগিলেন, যাহাদের নাম মায়ের মুখে আলিগড়ে নীরেন শুনিত বাল্যকালে। কত বাল্যস্মৃতি জাগানো নামাবলী। দেশের ঘরের সব লোকের নাম বাঁচিয়া আছে, কেউ কেউ এখনো, তবে বেশিরভাগই মারা গিয়াছে। সৈমা বলিলেন, তোর মুখে সইয়ের মুখ যেন মাখানো রয়েছে। নীরেন হাসিয়া চুপ করিয়া রহিল। সই বড় সুন্দরী ছিল,
গ্রামের কাজকর্মে যখন সেজেগুজে নেমন্তন্ন খেতে কি বিয়ে থাওয়ায় জল সইতে যেত, তখন লোকে দুদণ্ড চেয়ে দেখত। এদানি রোগে সোগে আর কিছু ছিল না চেহারার। এখান থেকে চলে যাওয়ার পরে আর কখনো দেখা হয়নি সইয়ের সঙ্গে। সে কদিন হবে রে নীরু? নীরেন মনে মনে হিসাব করিয়া বলল, তা প্রায় 23-24 বছর হলো। সই মারা গিয়েছে কদিন? বেশি দিন না, বললাম যে বছর 5 হবে। তাহলে সই বেঁচে থাকলেই 45 বছর বয়স হতে। তা হবে, আমারও হলো 26। আপনার ছেলেও তো আমার বয়সী হবে না সইমা? সইমা আঁচলে চোখ মুছিয়া বললেন, কোথায় ছেলে বাবা, সে ফাঁকি দিয়ে চলে গিয়েছে অনেককাল। রাত্রে নীরেন খাইতে বসিয়াছে। সইমা সামনে বসিয়া খাওয়ার তদারক করিতেছেন। নীরেন বলিল, আপনার আর দিদিমার রান্না সমান, এমন রান্না অনেক দিন খাইনি। সইমা বললেন, তোর মাও ভালো রাত্ত রে। যখন কপাল পড়ল এদেশ থেকে সেই পশ্চিমে চলে গেল, তখন সে কি কান্না! বলে, সই আর কি তোর সঙ্গে দেখা হবে? এই যাওয়াই আমার শেষ যাওয়া। সে ভাগ্যি মানে স্বর্গে চলে গেল, আমিই রইলাম পড়ে। নীরেন হাসিয়া বলিল, আপনি না থাকলে আজ কার মুখ চেয়ে এখানে আসতাম বলুন সইমা? সইমা দুধের বাটি নীরেনের সামনে রাখিয়া পাখার বাতাস দিয়া দুধ জুড়াইতে জুড়াইতে বলিলেন, তোকে যত্ন করবার দিন যখন আমার ছিল তখন এলিনে, কি দিয়েই বা তোকে এখন যত্ন করব? হ্যাঁ রে, একদিন পরে কি করে মনে এলই ঠিক বল তো? বলি সইমা, আপনি বুঝতে পারবেন। জানেন, আমি 2 বছর বয়সে বাংলাদেশ ছেড়ে গিয়েছিলাম। সে তো খুব জানি, আর কখনো এদেশে আসিনি এর মধ্যে, তাও জানি। এতকাল পরে মায়ের আর বাবার বাক্সের কতগুলো পুরনো চিঠি পড়লাম সেদিন। পড়ে মনটা বড় ব্যাকুল হলো জন্মভূমি দেখবার জন্য। সেসব চিঠিতে আপনার নাম আছে, আমার এক পিসিমার নাম আছে। আমি বাবাকে কখনো দেখিনি, তার সম্বন্ধে, আমার ঠাকুরদাদার সম্বন্ধে আরও অনেক নাম আছে বাবার এক পুরনো খাতার মধ্যে। সকলের সম্বন্ধে আমার জানবার বড় ইচ্ছে হলো। আমি জ্ঞান হয়ে পর্যন্ত মামাবাড়ির সকলকে দেখে আসছি, বাপের বাড়ির বা নিজের বংশের কিছু খবর রাখিনি। সেই সব খুঁজে পেতে বার করব বলেই এলাম। ও মা, আমার কি হবে? কোথাকার পাগল ছেলে দেখো। না সইমা, আপনি ভেবে দেখুন আমার মনের অবস্থা। আমার 26 বছর বয়স হয়েছে, কিন্তু এই পর্যন্ত আমার বংশের কোনো খবর রাখিনি, বাপের বাড়ির কোনো লোকের কথাই জানিনি, অথচ আমার ভয়ানক ইচ্ছে জানবার। আপনি হয়তো ভাববেন এ আবার কি, আমার কিন্তু সইমা ঘুম হয় না এই ভেবে ভেবে। সত্যি বলছি, আপনি আমায় বলে দিন কিভাবে আমি তা করতে পারি। আমি তো কাউকে চিনি নে, বাংলাদেশের ছেলে, কিন্তু কোনো খবর রাখিনি দেশের। সব বলে দেব, এখন খেয়ে শুয়ে পড়ো দেখি দুষ্টু ছেলে আমার। নীরেন হাসিল, অনেকদিন পরে যেন হারানো মাকে ফিরিয়া পাইয়াছে সেই ধরনের হাসি সইমার মুখে। ভাগ্যে সে আসিয়াছিল। শ্যামল বাংলা মা যেন সইমার মূর্তিতে তাহাকে সাদরে অভ্যর্থনা জানাইতেছেন। চৈত্র মাসের রাত্রি, হু হু দক্ষিণ হাওয়া খোলা জানালা দিয়ে বহিতেছে। কি একটা ফুলের তীব্র সুবাস বাতাসে। নীরেন বাংলাদেশের অনেক কিছু গাছপালা চেনে না, কিন্তু তাহার কি ভালো লাগে এইসব পল্লীগ্রামের আগাছা জঙ্গল। আজ 2-3 দিন মাত্র ইহাদের সহিত পরিচয়, তবুও যেন মনে হয় কতদিনের নিবিড় ঘনিষ্ঠতায় তাহার শিরা উপশিরার রক্তের সহিত আবদ্ধ ইহাদের প্রাণস্পন্দন। এইসব বনস্পতির সহিত সেও একদিন তাহার প্রিয় জন্মভূমির এই মাটিতে জন্মিয়াছে। সে একখানা খাতা আনিয়াছে সঙ্গে। খাতা একখানা তাহার পিতামহ গদাধর মুখোপাধ্যায়ের স্বহস্ত লিখিত। তাহাদের গ্রামের কত প্রাচীন দিনের তুচ্ছ গ্রাম্য ঘটনা ইহাতে কেন যে তাহার পিতামহ টুকিয়া রাখিয়াছিলেন তিনিই বলিতে পারেন। ক্ষুদ্র এক অক্ষেত পল্লীগ্রামের প্রাচীন ইতিহাসে কার কি ফল! অমন কত গ্রাম, কত অগন্তি গ্রাম বাংলাদেশে। কে জানিতে চাহিতেছে তাদের ইতিহাস? গরজিবে কাহার? আজ রাত্রে আলোর সামনে বসিয়া খাতাখানা সে খুলিয়া দেখিল। সইমা তাহার বিছানা নির্দেশ করিয়া দিয়া চলিয়া গিয়াছেন। ঘরে সে একা, মাটির ঘর,
ছোট জানালা, কাঠের গড়াত। জানালার বাহিরে একটা কি গাছে থোকা থোকা গাদা গাদা ফুল ঝুলিতেছে। কতক ফাটিয়া তাহাদের রাঙা বিচি বাহির হইয়াছে। দিনে মানে নীরেন লক্ষ্য করিয়াছিল। খাতার পাতায় লেখা আছে 22শে চৈত্র 1272 সাল। এইটুকু পড়িয়াই নীরেন অবাক হইয়া যায়। কত কালের কথা! 1272 সালেও পৃথিবী এমনই সুন্দর ছিল, এমনই বসন্ত নামিত এ পাড়াগাঁয়ের বনবুকে, এমনই কুকিল ডাকিত রাত্রে দিনে। সে তখন ছিল কোথায়? কোন অতীত দিনের কাহিনী এসব? সকালে সৈমা ডাকিয়া ঘুম ভাঙাইলেন। ও নিরু, উঠো বাবা, বেলা ঝাঝা করছে। নীরেন ধর্মর করিয়া বিছানার উপর উঠিয়া বসিল। সৈমা বলিলেন, তোর আবার চা খাওয়ার অভ্যেস আছে না? ছিল তো সৈমা, এখানে কি করি উপায় তাই ভাবছি। ভাবতে হবে না, এখানে না হলেও চলবে। তা কি হয় বাবা? দেখি, যার যা অভ্যেস। না সৈমা, কিছু চেষ্টা করতে হবে না, তাহলে আমি দুঃখিত হব। সৈমা কিছু না বলিয়া চলিয়া গেলেন, কিন্তু 8 ঘণ্টা পরে এক পেয়ালা ধুমায়িত চা নিয়া তাহার সামনে রাখিলেন এবং একটা বাটিতে 1 বাটি মুড়ি রায়বাড়ি হইতে চাহিয়া আনিয়াছেন। সেখানে বাড়ি শুদ্ধ সবাই চা খায়। নীরেন চা পাইয়া মনে মনে খুশি হইল, মুখে বলিল, কেন বলুন তো এসব পরের বাড়ি থেকে আনতে যাওয়া? সৈমা বলিলেন, তোর মা থাকলে করতো না? তা কি জানি, করতো রে করতো। শুনবি তোর মায়ের কথা? কি বলুন? তোর মা বড্ড শান্ত ছিল। মাকে আমি দেখেছি, শান্ত ছিলেন, সবাই বলতো। একবার সই আর আমি ঘাটে গিয়েছি, সাঁতার দিয়ে 2 সই মিলে নদীর মাঝখানে গিয়েছি। এমন সময় ঘাট থেকে কে চেঁচিয়ে বললে নদীতে কুমির এসেছে। আমরা তো তাড়াতাড়ি ঘাটের দিকে এগুচ্ছি। এমন সময় সইকে আমি ভয়ে ভয়ে ধরলাম। সই যত বলে ছাড়ো ছাড়ো, দুজনেই ডুবে যাব। আমি ততই ভয়ে সইকে ধরি। নীরেন রুদ্ধ নিঃশ্বাসে বলিল, তারপর? তারপর আর কি, দুজনেই বেঁচে উঠলাম। এখন নৌকো আমাদের এই অবস্থা দেখতে পেয়ে ছুটে এলো। তখন আপনারা একরামই থাকতেন? হ্যাঁ রে, নইলে আর সই বলবো কি করে? পাগল ছেলে আর কি। কথাটা নীরেন সন্ধেবেলা তাহার খাতায় লিখিয়া রাখে। গ্রাম্য জীবনের কোনো কথা সে বাদ দিতে চায় না। মরু পর্বত ভেদ করিয়া সুদূর পাঞ্জাব হইতে ছুটিয়া আসা। তবে কিসের জন্য? সৈমা শ্বশুর বাড়ি এটা, কিন্তু একটা দেওরপো ছাড়া এখানকার বাড়িতে কেহ থাকে না। 2টি দেওর বাহিরে চাকরি করে, সেখানেই পরিবার লইয়া থাকে। যে দেওরপো এখানে আছে ওটি পিতৃমাতৃহীন অনাথ। জ্যাঠাইমার কাছে মানুষ হইতেছে, জ্যাঠাইমাও ভালোই বাসেন। দেওরপুর নাম কানু। কানু নীরেনকে খুব ভালো চোখে দেখে নাই। এই দুর্মূল্যের বাজারে ইনি আবার কোথা হইতে উড়িয়া আসিয়া জুড়িয়া বসিলেন। কেন রে বাবা? যে 3 বিষ ধান হইয়াছিল ইনি এখানে আসিলেন, তাহাতে কদিন যায়। জ্যাঠাইমাও দেখিতেছি নিরু বলিতে অজ্ঞান। কানু আসিয়া বলিল, যাত্রা দেখতে যাবেন? কি যাত্রা? এই দিঘিগুনাই যাত্রা। সে আবার কি? দেখবেন এখন, দিন দিকে 1 টাকা চাঁদা। নীরু 1 টাকা বাহির করিয়া কানুর হাতে দিল। গুনাই যাত্রার আসরে বসিয়া নীরেন যাত্রা তত দেখে নাই, যত সে এই সুন্দর রাত্রিটি ও যাত্রার আসরের পরিবেশের কথা চিন্তা করিয়াছে। যেখানে যাত্রার আসর সেখানে ছোট্ট একটা মাঠ, তার চারিপাশে বন জঙ্গল। একদিকে বনের প্রান্তে একটা কামারের দোকান, সেখানে এখনও হাপড়ে আগুন জ্বলিতেছে। বাঁশের খুঁটিতে পাল টাঙানো হইয়াছে। চাষা লোকে যাত্রা দেখিতে আসিয়া পানের দোকানের সামনে ভিড় করিতেছে। একটা মুচুকুন্দ চাপার তলায়, মানে গাছতলায়, ফুল পড়িয়া বিছাইয়া আছে। বাতাসে মুচুকুন্দ চাপার সুবাস। নীরেন ভাবিতেছিল, বহুদূরের লিপুলে গিরিবর্তে বরফ গলিয়াছে। দলে দলে জব্বুর পিঠে বোঝাই দিয়া যাত্রীরা চলিয়াছে মানস সরোবর ও কৈলাসের পথে। গুরলা মান্ধাতার তুষারাবৃত শৃঙ্গ সায়াহ্ন দিনে সূর্যকিরণে সোনার রং ধরিয়াছে। তাহার দাদা মহাশয়ের বন্ধু
করালীচরণ মজুমদার সস্ত্রীক এই মাসের শেষে মানস সরোবরে রওনা হইবেন। সঙ্গে যাইবেন নীরেনের দিদিমা ও বড় মামিমা। বাড়ির গুমস্তা নাদু চক্রবর্তী। আলিগড় হইতে আলমুড়া, আলমুড়া হইতে ধারচুলা, ধারচুলা হইতে লিপুলেক পাস, লিপুলেক হইতে মানস সরোবর। সে নিশ্চয় যাইত ওখানে থাকিলে, কিন্তু সেজন্য তার দুঃখ নাই। বাংলাদেশে সে আসিয়াছে মাতৃভূমির সঙ্গে নিবিড় পরিচয়ের সন্ধানে। গাছপালার পাখির কলকাকলির মধ্য দিয়া সে পরিচয় দিনে দিনে ঘনিষ্ঠ হইয়া উঠিতেছে। ওই মুচুকুন্দ চাপার ফুল যেন কতকাল পূর্বের কোন বিস্তৃত অতীত শৈশব দিনে তাহার অজ্ঞাতসারে একদা সৌরভ বিতরণ করিয়াছিল। মায়ের মুখের সঙ্গে সে দিনটির ছন্দ একই তারে গাথা হইয়া আছে তাহার মনের বিনায়। পরদিন গ্রাম্য নদীর ধারে একটা বড় নিম গাছের তলায় সে দাঁড়াইল। এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা বিখ্যাত ছোট গল্প বংশলতিকার সন্ধানে। নমস্কার।